আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওহীদ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। তো আমরা গত দুই ক্লাসে রাসায়নিক বিক্রিয়া, যা এসএসসি বা এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই জটিল একটা বিষয়, অর্থাৎ যে বিষয়টা আমাদের সবার কাছে অনেক কঠিন লাগে, বা রাসায়নিক বিক্রিয়া আসলে কিভাবে সম্পূর্ণ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো এই রাসায়নিক বিক্রিয়া কিভাবে সহজে লেখা যায় বা যোজনী কিভাবে মুখস্থ না করেই জানা যায়, সেই লক্ষ্যে আমরা গত দুই ভিডিওতে 1 থেকে 30 পর্যন্ত পরমাণুর যোজনী এবং তার পরবর্তী ভিডিওতে বিভিন্ন যৌগমূলকের যোজনী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের এই বিক্রিয়াতে মূলত একটা অ্যাপ্লাইড, অর্থাৎ তুমি রাসায়নিক বিক্রিয়া করতে পারো কিনা বা করার চেষ্টা করা হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো আজকে আমরা চেষ্টা করব এসএসসি লাইফে, বিশেষ করে এসএসসি লাইফে তোমাদের বইয়ে যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, তো এগুলো মোটামুটি আজকের ক্লাসটা যদি সবাই দেখার চেষ্টা করো, আশা করি সবাই তোমাদের এসএসসি লেভেলে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হয় সবগুলো তোমরা করতে পারবা। তো আজকে আমরা আলোচনা করব মূলত 250 থেকে 300 বিক্রিয়া। আজকের এই ক্লাসটিতে আমরা 250 থেকে 300টির মতো বিক্রিয়া সম্পন্ন করে সবাই দেখার চেষ্টা করব যে বিক্রিয়াটা আসলে মূলত কিভাবে করতে হয়। আশা করি সবাই সাথে থাকবা। তো যারা আগের দুটো ক্লাস দেখে আসো নাই, আমার অনুরোধ থাকবে তোমরা যদি আগের দুটো ক্লাস দেখে না আসো, বিশেষ করে যোজনীর ক্লাসগুলো যদি দেখে না আসো, তাহলে তোমরা এই বিক্রিয়া করতে অনেকটা অসুবিধায় পড়ে যাবে। তো তাই আমার অনুরোধ থাকবে তোমরা দয়া করে আগের দুটো ভিডিও সবাই দেখে তারপর এই ভিডিওটা দেখার চেষ্টা করবা। তো আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার অ্যাপ্লাইড, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ করে দেখব যে কিভাবে রাসায়নিক বিক্রিয়া করা যায়, এবং পরবর্তী ভিডিওটা হবে সমতাকরণের উপর ভিত্তি করে, অর্থাৎ কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়াকে সমতাকরণ করা যায়। তো যাই হোক, আজকে দেখো এখানে আমি কয়েকটা কলাম করে ধাতু, অধাতু, যৌগমূলক এবং অপধাতু, তবে হ্যাঁ এখানে আমি সবগুলো ধাতু তোমাদের উল্লেখ করে নাই। এসএসসি লাইফে যে ধাতুগুলো সাধারণত তোমাদের বেশি একটা কাজে লাগে, বা যে ধাতুগুলোর সাহায্যে তোমাকে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে হয়, এই কয়েকটা ধাতু আমি এখানে লিখে রেখেছি। অপরদিকে অধাতু, যৌগমূলক এবং অপধাতু, অপধাতুর সংখ্যা আরও আছে 6টি। ধাতুর সংখ্যা সর্বমোট হচ্ছে 91টি। 118টা পরমাণুর মধ্যে ধাতুর সংখ্যা হচ্ছে 91টি, অপধাতুর সংখ্যা হচ্ছে কয়টি? 6টি। আর নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা সবাই আমরা জানি 6টি। আর বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি? অধাতু। তো যাই হোক, আমরা তো গভীরে না গিয়ে এসএসসি লেভেলে যেটুকু তোমাকে না করলেই নয়, অর্থাৎ যে অংশটুকু না জানলে তুমি এসএসসি লাইফের বিক্রিয়া করতে পারবে না, সেই অংশটুকু নিয়ে শুধু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত তোমাদের আরেকটা বিষয়ের সঙ্গে আমি পরিচয় করে যদি দিই, দেখো দ্বিপরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস এই বিষয়টা কি, এটা একটু ভালো করে আগে দেখার চেষ্টা করো। দ্বিপরমাণু গ্যাস নামের মধ্যেই পরিচয়টা আছে। দেখো, দ্বি মানে হচ্ছে দুই, পরমাণু অর্থাৎ দুইটা পরমাণু মিলে একত্রে গ্যাস। অর্থাৎ প্রকৃতিতে বেশ কিছু গ্যাস এমনটা পাওয়া যায় যেগুলো সাধারণত অণু গঠন করে, অর্থাৎ দুটি পরমাণু পরস্পর কাছাকাছি এসে অণু গঠন করে পরিবেশে এক্সিস্ট করে, মানে পরিবেশে এগুলো আলাদা করে পাওয়া যায় না, অর্থাৎ দুইটা পরমাণু একত্রে যুক্ত হয়ে একটা অণু গঠন করে থাকে, তাদেরকে আমরা বলি দ্বি পরমাণু গ্যাস। এরকম কয়েকটা গ্যাসের কথা যদি তোমাদের আমি বলি, যেমন ধরো তোমরা বলতে পারো হাইড্রোজেন। হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেনটা এখানে আমি লিখলাম, এটা হচ্ছে একটা হাইড্রোজেনের প্রতীক। কিন্তু এটা যদি পরিবেশে কিভাবে এক্সিস্ট করে, অর্থাৎ পরিবেশে কিভাবে থাকে যদি বুঝতে চাও, তাহলে এই হাইড্রোজেন পরমাণু দুইটা একত্র হয়ে একটা অণু গঠন করে পরিবেশে বিস্তার লাভ করে, প্রকাশিত থাকে, অর্থাৎ H2। তাহলে এটা হচ্ছে দ্বি পরমাণু গ্যাস, অর্থাৎ দুইটা দিয়ে তোমাকে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন লিখতে যাবা, হাইড্রোজেনটাকে যখন আলাদা করে লিখবা, কোনো একটা যৌগের ক্ষেত্রে একটা আসতে পারে, বাট যখন তুমি আলাদা করে হাইড্রোজেন লিখতে যাবা, তখন অবশ্যই তোমাকে হাইড্রোজেনটাকে H2 দ্বারা ডিনোট করতে হবে, অর্থাৎ H2 দ্বারা তোমাকে লিখতে হবে। অনুরূপভাবে আরো কয়েকটা পরমাণুর কথা যদি আমি বলি, বা গ্যাসের কথা যদি বলি, নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস কোথাও এমন কোথাও লেখা পাবা না যে নাইট্রোজেন গ্যাসটা সিঙ্গেল কোনো একটা জায়গায় একা আছে, কিন্তু সেটাকে 2 দিয়ে ডিনোট করতেই হবে তোমাকে, অর্থাৎ কোথাও শুধু এন পাবা না খুঁজে তুমি, কোথাও তুমি শুধু নাইট্রোজেনের প্রতীক হিসেবে এন পেতে পারো, কিন্তু কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে এন লেখা পাবা না। অনুরূপভাবে যদি আমি অক্সিজেনের কথা বলি, দেখো অক্সিজেন, তা অক্সিজেনকে দেখবা সব ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন আলাদা করে লেখা হয় তখন O2 দিয়ে লেখা হয়, বুঝতে পারছো?
এইভাবে যদি আমি আরো কয়েকটা পরমাণুর কথা বলি, যেমন ফ্লোরিন, তুমি ফ্লোরিন শুধু এফ লেখা পাবা না, দেখবে F2 আকারে লেখা আছে। অপরদিকে ক্লোরিনের কথা যদি বলি তাহলে Cl2। তাহলে দেখো এইখানে যে 5টা পরমাণু আমি লিখছি, এই পরমাণুর অণুগুলো দুইটা, অর্থাৎ এই পরমাণুগুলো সিঙ্গেল ভাবে প্রকাশ না করে দেখবে রাসায়নিক বিক্রিয়া লেখার সময় আমরা এগুলো 2 আকারে লিখি, অর্থাৎ H2N2O2F2Cl2। দ্বিপরমাণু গ্যাসগুলো একটু ভালো করে দেখে রাখো, কেননা রাসায়নিক বিক্রিয়া যখন লিখতে যাবা তোমরা দেখবা এগুলোতে কখনো একা না লিখে H2N2O2 এইভাবে লেখা হয়ে যাবে। ঠিক আছে? তো এই দ্বিপরমাণু গ্যাসগুলো যদি তোমরা একটু ভালো করে মুখস্থ করে নাও বা একটু দেখে নাও কারা কারা দুইটা বর্ণ অর্থাৎ দুইটা পরমাণু একত্রে যুক্ত হয়ে লিখতে হয়, একটু এই 5টা পরমাণু তোমরা একটু ভালো করে খেয়াল করে নিবা। ঠিক আছে? তো এটি যদি একটু লিখে নিতে পারো ভালো করে, তাহলে আমরা পরবর্তীতে এবার রাসায়নিক বিক্রিয়াতে ঢুকবো। তো আজকে আমরা চেষ্টা করব এখানে প্রায় 250 থেকে 300টি রাসায়নিক বিক্রিয়া কিভাবে খুব সহজে করা যায়। ঠিক আছে? তো আজকে চলো আমরা শুরু করি। তাহলে দিক পরমাণু গ্যাসটা তোমরা সবাই একটু নোট করে নেওয়ার চেষ্টা করো। তো এবার আমরা চেষ্টা করব রাসায়নিক বিক্রিয়া কিভাবে লেখা যায় সহজে। আচ্ছা, এইখানে একটু খেয়াল করে দেখবা, আমি এখানে 1 2 অর্থাৎ প্রায় 10টার মতো ধাতু এখানে লিখে রাখছি। একটু খেয়াল করে দেখো, এই ধাতুগুলোর সাহায্যে আমি বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়া কিভাবে করতে হয় সেগুলো সহজভাবে বোঝানোর তোমাদের চেষ্টা করেছি। দেখো এখানে ধাতু, এখন আশা করি এই লিথিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত প্রত্যেকটা ধাতুর তোমরা যোজনী জানো। যে যোজনী ক্লাসে আমি বলছিলাম লিথিয়ামের যোজনী কিভাবে 1 আসে, ম্যাগনেসিয়ামের যোজনী কিভাবে 2 আসে, বা এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কিভাবে 3 আসে। এখানে জিঙ্ক পর্যন্ত বা 20 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর যোজনী আমি আমি মুখে মুখে বলে দিয়েছিলাম যে 2। তো যাই হোক, তো এইভাবে এই যে ধাতুগুলো তোমাদের লেখা আছে এখানে একটু খেয়াল করে নিবা। এই ধাতুগুলোর বাইরে সাধারণত তোমাদের বিক্রিয়া খুব কমই আসবে। তো এই বিক্রিয়া এই এই ধাতুগুলোর যোজনী আশা করি সবাই জানো। তবে এখানে আমি বড় বড় কয়েকটা পরমাণু দিয়েছি, যেমন স্টেনসিয়াম বা টিন, যেটা লিড বা প্লাম্বাম, এবং এজি সিলভার, এইগুলোর কয়েকটা যোজনী আমি একটু সাইডে লিখে দিছি। তোমরা একটু দেখার চেষ্টা করো বা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো। যেমন স্টেনসিয়াম বা তোমার টিনের 2টা যোজনী আছে, 2 এবং 4। লেড বা সীসা এর 2ই ব্যবহার করবে, এর একও যোজনী আছে যদি আমরা এটা কম ব্যবহার করি। সিলভারের ক্ষেত্রে সাধারণত একই ব্যবহার করে থাকি। তবে অধিকাংশ মৌলেরই একাধিক যোজনী থাকে, অধিকাংশ মৌলেরই একাধিক যোজনী থাকে। তো সেটা নিয়ে আমরা এই ক্ষেত্রে কথা বলতেছি না। তো যাই হোক, এই ধাতুগুলো একটু দেখে নাও। আর এই অধাতুগুলো দেখো, আমি অধাতুগুলোকে 2টা কম্পার্টমেন্টে একটু ভাগ করে লিখছি। কেন লিখছি তার একটু লজিক তোমরা একটু করে বুঝতে পারবা। আর এই যৌগমূলকগুলো আমরা পার্ট 2তে দেখার চেষ্টা করেছিলাম। আর এই অপদার্থগুলো একটু 3টা অপদার্থ নিয়ে আপাতত আমাদের এসএসসি লাইফে পড়লেই হয়ে যাবে। তো আমরা এবার একটু চেষ্টা করে দেখার, মানে বিক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন করতে হবে একটু খুব খেয়াল করে দেখার চেষ্টা করো। একটা জিনিস খেয়াল করো, এইখানে যে 10টা ধাতু আছে এই ধাতুগুলোর সাথে আমি প্রথমত এই অধাতুগুলোর বিক্রিয়া করব। এই যে এখানে থাকা 3টা অধাতুর, তা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সরি এখানে 13টা ধাতু আছে। এই 13টা ধাতুর সাথে এই প্রত্যেককে যদি একবার একবার করে বিক্রিয়া করা হয়, অর্থাৎ 3 13 39টা বিক্রিয়া এখানে হবে। তো তুমি কিভাবে করবা দেখো, এখান থেকে যে কোনো একটা ধাতু তুমি র্যান্ডমলি সিলেক্ট করবা। ধরো আমি এখানে তোমাদের একটু করে দেখানোর চেষ্টা করি। দেখো এখানটাতে আমরা যদি ধাতুর সাথে অধাতুর বিক্রিয়া করাই, খেয়াল করে দেখো ধাতু প্লাস অধাতু, তাহলে এখান থেকে তোমার মন খুশি যে কোনো একটা ধাতু তুমি নাও। ধরো উদাহরণস্বরূপ আমি ধরো ম্যাগনেসিয়ামটাকে যদি এখানে নেই, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আর এখানে এই অধাতুর মধ্যে থেকে যে কোনো একটা পরমাণু তুমি ধরো নাও। তুমি ধরো ক্লোরিনটা যদি নাও, তাহলে ম্যাগনেসিয়াম যোগ ক্লোরিন। খেয়াল করো, এখন আমরা আগের 2 ক্লাস থেকে জেনে আসছি ম্যাগনেসিয়ামের যোজনী কত, ম্যাগনেসিয়ামের যোজনী 2। গুড, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। অপরদিকে ক্লোরিনের যোজনী কত, ক্লোরিন হচ্ছে কি 1। তা আমরা সবাই জানি এরা পরস্পর তাদের যোজনীটাকে যদি তুমি এক পাশ থেকে আরেক পাশে স্থানান্তর করো তাই বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়। তাহলে ম্যাগনেসিয়ামের 2 যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের 1 আসবে কার কাছে, ম্যাগনেসিয়ামের কাছে। তাহলে বিক্রিয়াটা যদি সম্পন্ন করি আমরা তাহলে আসে এইভাবে এ ম্যাগনেসিয়াম MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আশা করি বিক্রিয়াটা বুঝতে পারছো। তবে একটা জিনিস খেয়াল করবা, এই যে এখানে Cl2
অর্থাৎ ক্লোরিন দ্বিপরমাণু গ্যাস বিদায় এখানে 2। রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে গেলে এই 2 এর গুরুত্ব আমরা আপাতত দিব না, আমরা মূলত গুরুত্বটা দেওয়ার চেষ্টা করব শুধু যোজনীকে। এই 2 এর গুরুত্ব একসময় আসবে, পরে দেখবা যখন সমতা বিন্যাস করব তখন এই 2 এর গুরুত্বটা আমরা দিব, কিন্তু তার আগ পর্যন্ত আমরা চেষ্টা করব শুধু যোজনীটাকে গুরুত্ব দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আমি আরো 2টা উদাহরণ যদি তোমাকে দেখাই, এখান থেকে তুমি র্যান্ডমলি যদি একটা ধাতু সিলেক্ট করো, যেমন অ্যালুমিনিয়াম, এখানে তুমি যদি অ্যালুমিনিয়াম নাও আর এই পাশ থেকে ধরো এই অধাতুগুলোর মধ্যে থেকে তুমি যদি অক্সিজেন নাও, উদাহরণস্বরূপ অক্সিজেন তুমি যদি ব্যবহার করার চেষ্টা করো অক্সিজেন, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত আমরা সবাই জানি, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, অপরদিকে অক্সিজেনের যোজনী কত 2। তাহলে এরা একে অন্যকে যদি তাদের যোজনী স্থানান্তর করে তাহলে আসে কি বিক্রিয়াটা দেখো তো, অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ Al2O3। আশা করি বুঝতে পারতেছো। তো এইভাবে এখানে থাকা 13টা ধাতুর সাথে এই 3টা অধাতুর যদি আমি বিক্রিয়া করাই তাহলে 13 গুণন 3 অর্থাৎ 3 13 39টা বিক্রিয়া এখানে সম্পন্ন করা সম্ভব। তোমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা মূল্য নিয়ে করতে পারো। ধরো আমি উদাহরণস্বরূপ যদি আমি দিই সিলভার এজি, সিলভার যদি আমি নেই সিলভার যোগ আর এখান থেকে যদি আমি ধরো ফ্লোরিনটা নেই ফ্লোরিন F2, তাহলে বিক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করি। সিলভারের যোজনী আমি কত বলছি 1, সিলভারের যোজনী যদি 1 হয় ফ্লোরিনের যোজনী কত 1, তাহলে এদের পরস্পরের মধ্যে তো আর কোনো একে একে অণুর লেখা দরকার প্রয়োজন হয় না। তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ যদি করো ভালো করে দেখো, এখানে আসবে হচ্ছে সিলভার ফ্লোরাইড AgF। আশা করি বুঝতে পারছো। এইভাবে তুমি এই 13টা ধাতুর সাথে এখানে থাকা 3টি অধাতুর যে কোনো একটি বিক্রিয়া সম্পন্ন করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আরো একটা বিক্রিয়া যদি আমি একটু সম্পন্ন করে দেখাই, ধরো উদাহরণ ক্যালসিয়াম, ক্যালসিয়াম আর এখানে থাকা অধাতুর মধ্যে যদি আমি অক্সিজেনকে ধরি অক্সিজেন, এই বিক্রিয়া যদি সম্পন্ন করার চেষ্টা করি তো ক্যালসিয়ামের যোজনী কত দেখো তো, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কি 2 এবং অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে কি 2। তো যদি পরস্পর যদি সেম সংখ্যা থাকে অর্থাৎ লঘিষ্ঠ করার যদি সুযোগ থাকে, অর্থাৎ সেম সংখ্যা থাকলে তুমি ইচ্ছা করলে কেটে দিতে পারো। যদি কেটে দাও তাহলে এখানে বিক্রিয়াটা কি লিখতে হবে তোমাকে, ক্যালসিয়াম অক্সাইড। আশা করি সবাই বুঝতে পারছো রাসায়নিক বিক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয়। তাহলে তুমি বাসায় একটা কাজ করবা, এইভাবে যদি একটু ছকটা লিখে নাও, তো এখানে থাকা 13টা ধাতুর সাথে এখানে থাকা এই 3টা অধাতুর আশা করি বিক্রিয়া করতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা এখানে 39টা বিক্রিয়া করতে পারি। এবার আসো আরেকটা বিষয়, দেখো এখানে অধাতু আর অধাতু আমি দুইটাকে ভাগ করে লিখছি কেন জানো, তোমরা তো যদি পঞ্চম অধ্যায়টা পড়ে থাকো তখন দেখবা যে সমযোজী বন্ধন অধাতু এবং অধাতুর মধ্যে সংঘটিত হয়, ঠিক আছে। তবে এখানে দুইটা ভাগ করে কেন লিখছি, একটা জিনিস খেয়াল করবা তোমরা, যখন ধাতু এবং অধাতুর বিক্রিয়া করাইছি আমি তখন ধাতুকে অবশ্যই আগে স্থান দিছি, অধাতুকে পরে স্থান দিছি, খেয়াল করছো কিনা, ধাতুকে আগে এবং অধাতুকে পরে। কেউ যদি অধাতুটাকে আগে লিখে ধাতুটাকে পরে দাও তাহলে কিন্তু বিক্রিয়া হবে না। এই জন্য এই সিরিয়ালটাকে ঠিক রাখার জন্য আমি ধাতু আর এদিকে দেখার চেষ্টা করো, এই অধাতুর সাথে তুমি ইচ্ছা করলে এই নিচের অধাতুগুলোর বিক্রিয়া করতে পারবা। এই অধাতুর সাথে নিচের অধাতুর বিক্রিয়া যদি বলি, এখানে মোট অধাতু 1 2 3 4, সুতরাং 3 4 কটা 12টা, এখানে 12টা বিক্রিয়া সম্পন্ন করতে পারবা। যেমন ধরো আমি যদি এখানে বলি অধাতু যোগ অধাতু, এটা খেয়াল করো, অধাতু যোগ অধাতু, এখানে তুমি একটা কাজ করতে পারো, তাহলে এখানে কটা 4 3 4 12টা বিক্রিয়া সম্পন্ন হতে পারে, একটু খেয়াল করো 12টা বিক্রিয়া। এখান থেকে যে কোনো একটা অধাতু তোমার মন মতো তুমি সিলেক্ট করো, যেমন ধরো নাইট্রোজেনকে যদি আমি নেই তাহলে নাইট্রোজেন আসছে কি N2 প্লাস, এখান থেকে যে কোনো একটা অধাতু তুমি নাও ফ্লোরিন অথবা ক্লোরিন। আচ্ছা, যদি আমি ক্লোরিনকে নেই বা ফ্লোরিনকে যদি নেই, ক্লোরিনকে Cl2। এখন বলো নাইট্রোজেনের যোজনী কত বলো তো, নাইট্রোজেনের যোজনী 3, ইয়েস। আর হাইড্রোজেনের যোজনী সরি ক্লোরিনের যোজনী কত, ক্লোরিনের যোজনী হচ্ছে কত 1। তো তুমি এদের মধ্যে যদি পরস্পর বিক্রিয়া করাও তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণ করে তুমি কি পাবা NCl3, অর্থাৎ নাইট্রোজেন
এবং ক্লোরিন তাদের পরস্পরের মধ্যে যোজনীটা স্থানান্তর করে NCl3 রূপান্তর হয়েছে। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে তুমি এই অধাতুগুলোর সাথে এই অধাতুর বিক্রিয়া করাইতে পারো। তবে এগুলো আমি কেন আগে লিখছি আর এগুলো কেন আমি পরে লিখছি, সাধারণত খেয়াল করে দেখবা, অধাতুর সাথে অধাতু বিক্রিয়া যখন করানো হয়, এই উপরে থাকা অধাতুগুলোকে আগে স্থান দিতে হয়, এই নিচে থাকা অধাতুগুলোকে তুলনামূলকভাবে পরে স্থান দিতে হয়। ঠিক আছে? তাহলে এই যে যেমন ধরো হাইড্রোজেনের সাথে যদি তুমি অক্সিজেনের বিক্রিয়া করো, যেমন ধরো এখান থেকে যদি তুমি H2 নাও, H2 যোগ এখান থেকে যদি O2 নাও, তাহলে যদি বিক্রিয়াটা সম্পন্ন করার চেষ্টা করো, হাইড্রোজেনের যোজনী আমরা সবাই জানি কত, 1, আর অক্সিজেনের যোজনী আমরা সবাই জানি কত, 2। এরা পরস্পরের মধ্যে যদি যোজনী স্থানান্তর করে তাহলে বিক্রিয়াটা যদি সম্পন্ন করে, তাহলে কি পাবা তুমি দেখো তো, H2O বা পানি। তা আশা করি বুঝতে পারছো বিক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয়। তো বিক্রিয়া সম্পন্ন করতে গেলে তোমাদের অবশ্যই যোজনী সম্পর্কে ধারণা থাকতেই হবে, অর্থাৎ কোন পরমাণু বা কোন যৌগমূলকের যোজনী কত, এগুলো যদি তুমি না জানো তাহলে তোমার দ্বারা বিক্রিয়া করা কখনোই সম্ভব হবে না। তাহলে এখানে 39, এখানে 12, আশা করি সবগুলো বিক্রিয়া তোমরা করতে পারবা। তবে হ্যাঁ, এই অধাতুগুলোর মধ্যে কিন্তু বিক্রিয়া হয়। যেমন ধরো আমি যদি বলি H2 যোগ, আমি যদি বলি H2 যোগ S, হাইড্রোজেন সালফাইড। এখন দেখো হাইড্রোজেনের যোজনী কত তোমরা সবাই জানো, হাইড্রোজেনের যোজনী হচ্ছে কিন্তু 1। অপরদিকে সালফারের যোজনী কয়টা বলতে পারবো? আমি এর আগের ক্লাসটাতে বলছিলাম সালফারের যোজনী 3টা, 2, 4 এবং 6। তো এখানে এর যোজনী যদি আমরা 2 ব্যবহার করি, তাহলে এরা পরস্পরের মধ্যে যদি যোজনী স্থানান্তর করে, তাহলে আসে কি দেখো তো, H2S। আশা করি বুঝতে পারতেছো। আবার অনুরূপভাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যদি বিক্রিয়া করে, নাইট্রোজেন যোগ কি হাইড্রোজেন, এই বিক্রিয়া সম্পূর্ণ যদি আমরা করাই, আমরা সবাই জানি নাইট্রোজেনের যোজনী কত, 3। অপরদিকে হাইড্রোজেনের যোজনী কত, 1। এদের মধ্যে যদি পরস্পরের মধ্যে যোজনীটা স্থানান্তর করি, তাহলে আসে হচ্ছে কি NH3, অ্যামোনিয়া। তো আশা করি এইভাবে তোমরা সমস্ত বিক্রিয়াগুলো সম্পূর্ণ করতে পারবা। তবে আমি তোমাদের যে ডিরেকশনটা দিয়ে দিচ্ছি, এই ডিরেকশনটা অনুসরণ করে করার চেষ্টা করবা, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে এখানে অধাতু প্রত্যেকের সাথে বিক্রিয়া করতে পারলো, এই অধাতুগুলো আগে জায়গা দেওয়ার কারণ হচ্ছে, বা একটু আলাদা করে লেখার কারণ হচ্ছে, এই অধাতুগুলো সাধারণত আগে লিখতে হয়, আর এখানে ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন এই অধাতুগুলো তুলনামূলকভাবে বিক্রিয়ার পরে লিখতে হয়। ঠিক আছে? এই জন্য জাস্ট দুটো ভাগ করা, তাছাড়া তোমরা এমনিতে একটা সাথে একটা বিক্রি করে চেষ্টা করতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার আচ্ছা, তোমরা একটু চেষ্টা করো বাসায় প্রত্যেকটা বিক্রিয়া সম্পন্ন করতে পারো কিনা। তোমাদের মন মর্জি এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা নিবা, বিক্রিয়াটা করার চেষ্টা করবা। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা ভুলে যাবা। আরেকটা কথা বলেই দিই, যেটা হচ্ছে এই যে আমি যোজনীগুলো নিচে লিখলাম, নিচে লিখে এদের মধ্যে স্থানান্তর করলাম, এটা তুমি যদি প্রথম কয়েকদিন প্র্যাকটিস করো, একটু ভালো করে প্র্যাকটিস করলে দেখবে এগুলার হেল্প আর তোমাকে নিতে হচ্ছে না। রাসায়নিক বিক্রিয়া লেখার সময় অ্যাকচুয়ালি চর্চা করতে করতে এমন একটা অবস্থায় তুমি নিজেও পৌঁছে যাবা যে তোমাকে তখন আর এই যোজনী লিখে পরস্পরের মধ্যে পক্ষান্তর করার আর প্রয়োজন হবে না, তুমি এমনি লিখতে পারবা। ঠিক আছে? তো প্রথম দিকে তোমরা, আমার অনুরোধ থাকবে, প্রথম দিকে তোমরা একটু লিখে লিখে চেষ্টা করো। আস্তে আস্তে যখন একটু অভিজ্ঞতা হয়ে যাবে, তখন দেখবে এগুলোর আর প্রয়োজন নাই। তবে বেসিক্যালি পরীক্ষার হলে তুমি কিন্তু এইভাবে দাগ দিয়ে দিয়ে লিখবা না। হ্যাঁ, তুমি তোমার সুবিধার্থে ইচ্ছা করলে কোনো একটা জায়গায় রাফ করে নিয়ে লিখতে পারো, লিখে বিক্রিয়াটা আসলে মূলত কি উৎপন্ন হয়েছে, উৎপাদ কি তৈরি হয়েছে, ওইটাই না ব্যবহার করতে পারো। আশা করি এখন বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা যদি আরো কিছু বিক্রিয়া করার সমাধান করার চেষ্টা করি, তাহলে আশা করি এখানে 39, এখানে 12টা বিক্রিয়া তোমরা করতে পারবা। আচ্ছা, এবার আমি যদি বলি, তাহলে এই যে ধাতুগুলো খেয়াল করো, এই ধাতুগুলোর সাথে এই প্রত্যেকটা যৌগমূলকের বিক্রিয়া করানো সম্ভব। যেমন ধরো, তাহলে ধাতু সাথে কি যৌগমূলক, তো এখানে ধাতু আছে কয়টা, 13টা। যৌগমূলক কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, তাহলে এই ধাতুগুলোর সাথে যৌগমূলকের মোটামুটি এখানে 13 আর এখানে 8, 8 13 104টা বিক্রিয়া তোমরা এখন সম্পন্ন করে দেখবা। তাহলে আমি ধাতুগুলোর সাথে যদি যৌগমূলকের বিক্রিয়া করে, ধাতু যোগ যৌগমূলক, খেয়াল করো, তাহলে এখানে 13 গুণন 8, তাহলে কয়টা আসে, 104টা বিক্রিয়া, 104টা বিক্রিয়া।
একটু খেয়াল করো, তাহলে এই 104টা বিক্রিয়া তোমরা কীভাবে সম্পন্ন করবা একটু বোঝার চেষ্টা করো। তো এখান থেকে যে কোনো একটা ধাতু তুমি র্যান্ডমলি সিলেক্ট করো। ধরো আমি এখান থেকে সিলেক্ট করতেছি হচ্ছে ধরো ক্যালসিয়াম। ক্যালসিয়ামটাকে যদি সিলেক্ট করি, ক্যালসিয়াম যোগ এখান থেকে যৌগমূলক থেকে যে কোনো একটা যৌগমূলককে তুমি যদি চুজ করো, যেমন সালফেট SO4। এখন বলো ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। অপরদিকে সালফেট যে যৌগমূলক এর যোজনী কত? 2। তো এই পরস্পরের মধ্যে যদি যোজনে ট্রান্সফার করাইতে চাও, দেখো বলে দুজনের মধ্যে 2 থাকাতে ইচ্ছা করলে আমরা এটা দুটা কেটে দিতে পারি। তাহলে বিক্রিয়া যদি সম্পন্ন করে তাহলে আসবে কি CaSO4 ক্যালসিয়াম সালফেট। আশা করি বুঝতে পারছো। এখান থেকে তুমি আরও একটা ধাতু যদি ধরো, যেমন জিঙ্ক, তুমি এখান থেকে জিঙ্ক নাও, জিঙ্ক। আর এখান থেকে যে কোনো একটা যৌগমূলক তোমার মন খুশি তুমি নাও। যদি হাইড্রোক্সাইডটা নাও, দেখো হাইড্রো অক্সাইড। এখন বলো জিঙ্কের যোজনী কত? জিঙ্কের যোজনী হচ্ছে 2। হাইড্রোক্সাইডের যোজনী কত? হাইড্রোক্সাইডের যোজনী হচ্ছে কত? 1। তাহলে এর যদি পরস্পরের মধ্যে যোজনী স্থানান্তর করে তাহলে আসে কি ZnOH2। এখন এখানে একটা খেয়াল করো, ZnOH2, এই 2টা OH এর মধ্যে যদি যায়, দেখো এই 2টা যেভাবে আমি লিখছি, দেখো এই 2টা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে মনে হয় না। তোমাদের আমি যখন যৌগমূলক পড়াইছিলাম তখন তোমাদের বলছিলাম এই যৌগটা একটা মূলকের মতো আচরণ করে, একটা মৌলের মতন। তো এক্ষেত্রে এই 2টা এইখানে দেওয়ার মানে এই 2টা শুধু হাইড্রোজেনকে মিন করে। তাহলে কি করবা তোমরা? হাইড্রোক্সাইড তো একটা অণুর মতো, একটা সিঙ্গেল পরমাণুর মতো কাজ করে। তো যখন এখান থেকে কোনো একটা সংখ্যা অর্থাৎ 2, 3 বা 4 এই যোজনীর সংখ্যাগুলো যখন তুমি একটা যৌগমূলকের মধ্যে নিবা, তখন তুমি সেখানে একটা ব্রেকেট ব্যবহার করবা। এর অর্থ দাঁড়াইলো এই 2টা দুজনের কাছে, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ যদি তোমাকে দিই, ধরো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আর এখান থেকে একটা যৌগমূলক থেকে যে কোনো একটা যৌগমূলক যদি আমি বলি, ধরো কার্বনেট CO3। এখন তুমি যদি বলো অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। কার্বনেটের যোজনী কত? কার্বনেটের যোজনী হচ্ছে 2। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের 3 কার্বনেটের কাছে আর এর 2 এর কাছে যদি আনার চেষ্টা করো, ধরো অ্যালুমিনিয়াম 2। এখন কার্বনেট একটা যৌগমূলক CO3, এটা একটা সিঙ্গেল মোলের মতো তুমি বিবেচনা করবা। তো এই ক্ষেত্রে যখন 3টা কার্বনেটকে দিবা, এইভাবে যদি 3টা লিখে দাও, দেখা বলে একটু অসুন্দর দেখা যাচ্ছে এবং কি এই 3টা প্রকৃতপক্ষে কার সেভাবে বোঝা যাচ্ছে না। তখন তুমি এক্ষেত্রে একটা কি ব্যবহার করবা? ব্রেকেট ব্যবহার করবা। অর্থাৎ যৌগমূলকের ক্ষেত্রে যদি 2, 3 বা 4 কোনো সংখ্যা দ্বারা যোজনী ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে আমরা একটা কী ব্যবহার করব? ছোট্ট করে ব্রেকেট ব্যবহার করব। আশা করি এইভাবে এই 104টা বিক্রিয়া তোমরা করতে পারবা। তুমি বাসায় গিয়ে র্যান্ডমলি এখান থেকে সিলেক্ট করবা। যেমন ধরো তোমার যদি মনে চায় তুমি সোডিয়াম দিয়ে একটা বিক্রিয়া করবা, ধরো সোডিয়াম, আমি সোডিয়ামকে যদি পিক করি এখানে সোডিয়াম। এখন এখান থেকে যে কোনো একটা যৌগমূলক তোমার মন চাইলে তুমি করতে পারো। যেমন এখানে তুমি, আচ্ছা আরেকটা যৌগমূলক এখানে আছে, দেখো ফসফেট PO4, যা যোজনী কত? 3। তাহলে আরও বিক্রিয়া বেড়ে যাবে, আর 13টা বিক্রিয়া বাড়বে। তাহলে 13টা বিক্রিয়া যদি বাড়ে তাহলে 117টা বিক্রি হয়ে যায়। এখানে দেখো তো 117টা বিক্রিয়া, সরি আরও সংখ্যায় বেড়ে গেল। 117টা বিক্রিয়া তুমি করতে পারবা এই ধাতুগুলোর সাথে, এই যৌগমূলকগুলোর। কয়টা? আরও 117টা বিক্রিয়া। যেমন সোডিয়ামের সাথে যদি আমি ফসফেটকে যুক্ত করি PO4। এবার বলো সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 1। অপরদিকে ফসফেটের যোজনী কত? ফসফেটের যোজনী হচ্ছে কত? 3। তো পরস্পরের মধ্যে যদি যোজনী স্থানান্তর হয় তাহলে তো খেয়াল করে দেখো তো বিক্রিয়াটা করলে কি হয়? Na3PO4, সোডিয়াম ফসফেট। আশা করি বুঝতে পারছো। তো এভাবে আমি ধারণা করি তোমরা এভাবে 117টা বিক্রিয়া এবং আগের বিক্রিয়াগুলো সবাই সম্পন্ন করতে পারবা। এবার আমার এই ডিরেকশনগুলো একটু খেয়াল রেখো, চেষ্টা করবো এই ডিরেকশন অনুযায়ী প্র্যাকটিস করার। তোমাকে এসএসসি লাইফে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমি একটু মুছে দিই, তোমরা সবাই একটু বাসায় প্র্যাকটিস করো। তো এবার আমি অধাতুর সাথে যদি যৌগমূলককে বিক্রিয়া করাই, এবার আসো অধাতু যোগ যৌগমূলক, খেয়াল করো অধাতু যোগ যৌগমূলক, খেয়াল করো এখানে অধাতুর সংখ্যা দেখো। এখানে আমি মোটামুটি 4টা অধাতু লেখার চেষ্টা করেছিলাম এখানে।
এই 4টা অধাতুর সাথে এই যৌগমূলকগুলো তুমি বিক্রিয়া করাইতে পারো। অর্থাৎ এই 4টা অধাতুর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবো আর এখান থেকে যে কোনো একটা যৌগমূলক সিলেক্ট করে তুমি বিক্রিয়া করাইতে পারো। যেমন ধরো একটা উদাহরণ তোমাকে যদি দেই, যেমন ধরো H2 যোগ এখান থেকে যে কোনো একটা যৌগমূলক, ধরো সালফেটকে যদি আমি পিক করি, খেয়াল করো, এই হাইড্রোজেনের যোজনী কত 1, আর এই সালফেট এর যোজনী কত 2। তো এরা পরস্পরের মধ্যে যদি স্থানান্তর হয় H2SO4। খবরদার আমি আরেকটা কথা বারবার বলি, এই যে হাইড্রোজেনের মধ্যে 2, আপাতত এই ক্ষেত্রে শুধু বিক্রিয়া করার ক্ষেত্রে কিন্তু আমি এই হাইড্রোজেনের 2 সংখ্যার কোনো গুরুত্ব দিচ্ছি না। অর্থাৎ তুমি মূল গুরুত্বটা দেবা যোজনীটাকে। যোজনীটা একটু ভালো করে খেয়াল করে নিবা। তুমি এখানে চেষ্টা করবা শুধু যোজনীটা দিয়ে বিক্রিয়া করার। আমরা পরবর্তী ক্লাসে যখন সমতাকরণ করব তখন আমরা এই 2 বা এই 4-এর মধ্যে গুরুত্বটা দেওয়ার চেষ্টা করব। ওকে, বিক্রিয়া করতে গেলে তোমার জাস্ট যোজনীকে গুরুত্ব দিলেই হয়ে যায়। এবার আসো, এখান থেকে যদি তুমি আরেকটা অধাতুকে পিক করো, ফসফরাস। খেয়াল করো, ফসফরাস। এই ফসফরাসের সাথে যদি তুমি এখান থেকে যে কোনো একটা যৌগমূলক, যেমন ধরো তুমি হাইড্রোক্সাইডকে যদি বিক্রিয়া করো, অথবা তুমি যদি নাইট্রেট, আচ্ছা হাইড্রোজেন সালফেট যদি বিক্রিয়া HSO4কে যদি বিক্রিয়া করে, এবার বলো ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী 3। হ্যাঁ, এর কিন্তু 3 এবং 5 দুইটা যোজনী আছে, তোমরা একটু দেখে নিও আগের ক্লাসটাতে। তো ফসফরাসের যোজনী যদি 3 হয়, হাইড্রোজেন সালফেটের যোজনী হচ্ছে কত 1। তো এরা যদি তাদের পরস্পরের মধ্যে বিক্রিয়া সম্পন্ন করে, তাহলে দেখো তো কি আসে, PHSO4 ফসফরাস হাইড্রোজেন সালফেট অথবা ফসফরাস বাই সালফেট। আশা করি বুঝতে পারতেছো। তো এভাবে যদি আমি বলি, এই অধাতুর সাথে যদি যৌগমূলকগুলোর বিক্রিয়া করাই 1 2 3 4, তাহলে 4 10 কয়টা? এখানে দেখো তো 40টা বিক্রিয়া করা সম্ভব। দেখো, এখান থেকে যে কোনো একটা অধাতু নিবা আর এখান থেকে যে কোনো একটা যৌগমূলক নিয়ে আশা করি তুমি বিক্রিয়াটা সম্পন্ন করতে পারবা। ঠিক আছে, এবার আসো আমরা আরও কিছু বিক্রিয়া সম্পন্ন করার জন্য চেষ্টা করি। দেখো এখানে, দেখো আমি এখানে 3টা অপধাতু লিখে রাখছি। দেখো এই অপধাতু যোগ এদের সাথে তুমি ইচ্ছা করলে এই অধাতুগুলোর বিক্রিয়া করাইতে পারো। দেখো এই অপধাতুর সাথে ইচ্ছা করলে তুমি, খেয়াল করো, এটা তীর চিহ্নটা খেয়াল করে নিবা তোমরা, এটা করে নিলে তোমাদের একটু বিক্রিয়া লিখতে মানে সুবিধা হবে। অপধাতুর সাথে এখান থেকে 1 2 3 তিনটা যে কোনো একটা বিক্রিয়া তুমি করতে পারো। যেমন ধরো অপধাতু যোগ অধাতু, তো এইখানে যদি আমি বলি এখানে মোট 9টা বিক্রিয়া করা সম্ভব। কয়টা দেখো তো? 9টা। দেখো অপধাতুর সাথে অধাতুর বিক্রিয়া যদি আমি করাই, যে কোনো একটা অপধাতুকে তুমি যদি সিলেক্ট করো, যেমন সিলিকন, সিলিকনের সাথে যদি এখানে ক্লোরিনকে আমি মিশানোর চেষ্টা করি, ক্লোরিন Cl2। এখন আমরা জানি সিলিকনের যোজনী কত? সবাই জানি আশা করি 4। এর যোজনী কত? 4। অপরদিকে ক্লোরিনের যোজনী কত? 1। তো এদের মধ্যে যদি আমি রাসায়নিক বিক্রিয়াটা করতে SiCl2, আশা করি বুঝতে পারছো। এখানে 4 হবার কথা, 4, SiCl4। কি বুঝতে পারো না? এভাবে যদি তুমি আরও একটা অধাতু তুমি নাও, যেমন ধরো কার্বন যোগ এখান থেকে যদি অক্সিজেন নাও, এখান থেকে অক্সিজেন নিলাম। এবার বলো কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী অবশ্যই কত? 4। অক্সিজেনের যোজনী কত? 2। এখন দেখো এদের মধ্যে যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, লঘিষ্ঠকরণ, 2 1 কে 2, 2 দুগুণে কত? 4। তাহলে যে কাটাকাটি করার পরে এর 2 এর কাছে, এর 1 হচ্ছে এর কাছে, তাহলে আসে কি CO2, কার্বন ডাই অক্সাইড। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইভাবে এইখানেও তুমি কয়টা বিক্রিয়া? প্রায় 9টা বিক্রিয়া করতে পারবে। এইভাবে তুমি একটু যদি খেয়াল করে দেখার চেষ্টা করো, ধাতুর সাথে অধাতু, অধাতুর সাথে অধাতু, ধাতুর সাথে যৌগমূলক, ধাতুর সাথে আচ্ছা অধাতুর সাথে যৌগমূলক, এই যে অপধাতুর সাথে অধাতু, অপধাতুর সাথে তুমি ইচ্ছা করলে যৌগমূলকেরও বিক্রিয়া করাইতে পারো। যেমন ধরো অপধাতু যোগ যৌগমূলক যদি তুমি করার চেষ্টা করো, খেয়াল করো
এখান থেকে যে কোনো একটা অপধাতু তুমি যদি নাও, তোমার সিলিকন যদি নাও বা কার্বন নিয়েও করতে পারো সিলিকন, এই সাথে ধরো এখান থেকে যে কোনো একটা যৌগমূলক দিয়ে যদি আমি বিক্রি করি, যেমন ধরো আমি যদি এখান থেকে হাইড্রোক্সাইডটা নিই OH, এখন আমরা জানি সিলিকনের যোজনী কত 4, হাইড্রোক্সাইডের যোজনী কত 1, পরস্পরের মধ্যে যদি যোজনী স্থানান্তর করি তাহলে আসে হচ্ছে SiOH4 বা সিলিকন হাইড্রো অক্সাইড। তাহলে এখানেও তুমি 3 × 10 প্রায় 30টার মতো বিক্রিয়া লিখতে পারবা, ঠিক আছে। তো এখান থেকে একটা অপধাতু তুমি নিবা আর এখান থেকে যে কোনো একটা যৌগমূলক নিয়েও তুমি বিক্রিয়া করাইতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা এইভাবে প্রায় এখানে তুমি যদি বিক্রিয়াগুলো একটু খেয়াল করে দেখার চেষ্টা করো, সর্বমোট বিক্রিয়ার সংখ্যা প্রায় 250 থেকে 300-র মতো হয়ে যাবে। তো তোমরা এই বিক্রিয়াগুলো আশা করি সবাই একটু বাসায় প্র্যাকটিস করবা। তো আমরা পরবর্তীতে একটু বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়া, যেমন ধরো আমি যদি প্রশ্ন করি এইভাবে, ধরো H2SO4 প্লাস AlOH3, এই বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা কীভাবে সম্পন্ন করব। বা আমি যদি আরও কিছু বিক্রিয়ার কথা বলি, ধরো C3H8 প্লাস O2, এই রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো কীভাবে সম্পন্ন করব। বা যেমন ধরো আরও কিছু বিক্রিয়ার কথা যদি বলি, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়া কিভাবে আমরা সম্পন্ন করব, এই নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে কথা বলবো যে এই বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে করতে হয়। তবে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা যদি এই যে আমার বোর্ডে লেখা যে কয়েক ধরনের বিক্রিয়া এগুলোকেও সম্পন্ন করতে পারো, তোমরা নিশ্চিত থাকো এই বড় ধরনের যে বিক্রিয়াগুলো সেগুলো তো তোমরা আটকাবা না। অর্থাৎ এই ছোট ছোট অনেকগুলো অংশ মিলে একটা বড় রাসায়নিক বিক্রিয়া হয়। তবে যে ছোট রাসায়নিক বিক্রিয়াগুলো পারবা সেই শতভাগ শিওর থাকে সেই বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো কীভাবে সম্পন্ন করতে হয় সবগুলো তোমরা করতে পারবা, ওইখানে কোনো সমস্যা হবে না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।